রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। মন্তব্য ফখরুলের। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট নয়। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। তফসিলের পরেও গণভোট সম্ভব বলছে জামায়াত। ৫ দাবিতে ৮ ইসলামী দলের পদযাত্রা আটকাল পুলিশ। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবে? মনোনয়ন ফর্ম বিক্রি শুরু এনসিপির। 15 নভেম্বর প্রাথমিক তালিকা সংস্কারের পক্ষে থাকা যে কারোর সঙ্গে জোট হতে পারে বললেন পাটোয়ারি। জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা না পেরোতে চট্টগ্রামের বায়েজিদে আবারও গুলি, আহত অটোরিকশা চালক। এখনো মামলা গ্রেপ্তার নেই নির্বাচনী জনসংযোগে খুনের ঘটনায়। এবং গুমের অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। নতুন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। বিশেষ ট্রাইব্যুনালে 120 দিনে শেষ করতে হবে বিচার। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি তানজিলা খান মিম। জাতীয় নির্বাচনের আগে গণভোট নয় বলে দলের অবস্থান ফের স্পষ্ট করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোরে এক স্মরণ সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের নেতারা বলেন, নির্বাচন নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। বিস্তারিত প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে কাজ শুরু করলেও এখনও অমীমাংসিত রয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে নিজেদের বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। বৃহস্পতিবার সকালে বনানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতি নির্ধারণের উপর রচিত বইয়ের আলোচনা সভায় জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা চলছে। দেশে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে উল্লেখ করে নির্বাচন সফল করতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফেসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। একই অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের ক্ষমতা নিশ্চিত করতে চায়, সরকার নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। এদিকে যশোরে বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলে বলেন, উপদেষ্টারা পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মানবে না বলেও উল্লেখ করেন তিনি। উপদেষ্টা মণ্ডলী সভা করলেন, সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো,
এটা ঠিক হয়নি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। এ সময় প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনের আগে গণভোট নয় বলে আবারও বিএনপির অবস্থান জানান দলের মহাসচিব। আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে। সানিম মৃধা, এখন, ঢাকা। পদ্মার পানির ন্যায্য হিস্সার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশ করছে বিএনপি। বিকেলে নাচল উপজেলার ডাক বাংলো মাঠে সমাবেশে অংশ নেন বিএনপি মনোনীত বেশ কয়েকজন প্রার্থী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কয়েক যুগ ধরে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত দেশের মানুষ। এতে শুকিয়ে যাচ্ছে পদ্মার পানি, বর্ষায় পড়ছে ভাঙনের কবলে। ঘরবাড়ি হারিয়ে হাজার হাজার মানুষ হচ্ছে গৃহহারা। এ অবস্থা থেকে উত্তরণে পদ্মার পানির ন্যায্য হিস্সার দাবি জানান বক্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা আয়োজিত সুধীর সমাবেশে বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই কঠিন সময়টায় যখন আমাদেরকে ফোন করা হচ্ছে, গুম করা হচ্ছে, দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসা ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই সময়টা আপনারা আমাদের আপনজন বড় নিকটে ছিলেন। বট গাছের ছায়া দিয়ে আপনাদের বুকে আমাদেরকে আশ্রয় দিয়েছে। আপনাদের বাড়িগুলো আমাদের বাড়ি ছিল, আমাদের বাড়িগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল। মাসের পর মাস মায়ের মুখ অনেকে দেখতে পারেনি, স্ত্রী সন্তানদেরকে দেখতেই পারেনি, সময় দিতে পারেনি, অথচ দেশেই ছিল, বিদেশে। এই সময়টা এই আপনাদের মতো আপনজনেরা বুকের বিছানায় আমাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা বিছানা তৈরি করে দিয়েছিলেন। এর ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। আমরা বিশ্বাস করি আপনাদের এই ভালোবাসা ছিল আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার আশা। আমরা আমাদের অনেকেই রক্তের আত্মীয় ছিলাম না, কিন্তু তার চেয়েও বেশি দায়িত্ব আপনারা পালন করেছেন। এর কোনো প্রতিদান আমাদের হাতে নাই। সমস্ত প্রতিদানের যিনি মালিক, এই সম্মানিত সুধীমণ্ডলী, যারা আমাদের আপনজন, প্রিয়জন, বন্ধুজন এবং ভাই ছিল, আপনাদেরকে মহান আল্লাহর কাছে সুপর্দ করলাম। আমাদেরকে এই ভালোবাসা এবং ইজ্জতটুকু দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আমাদেরকে দেওয়া ইজ্জতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে সীমাহীন সম্মান এবং ইজ্জত দান করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা আয়োজিত সুধীর সমাবেশে বক্তব্য রাখছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে অন্য প্রসঙ্গ, রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর আলোচনায় সরকারকে রেফারি হিসেবে চায় জামায়াত। আন্দোলনরত ৮ দলের ৫ দাবি আদায়ে পদযাত্রার সময় সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন দলটির নেতারা। এ সময় প্রয়োজনে নির্বাচন পিছিয়ে হলেও আগে গণভোট আয়োজনের দাবি জানান অনেকে। এদিকে ৮ দলের পদযাত্রা মৎস্য ভবনে পুলিশ আটকে দিলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় প্রতিনিধি দল। বিস্তারিত জানাবেন ওমর ফারুক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ ৫ দাবিতে ফের রাজপথে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাজধানীর পল্টনে সমবেত হন ৮টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ১০ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১১ তারিখ ঢাকায় মহাসমাবেশ করা হবে। জাতীয় নির্বাচন ২ মাস পিছিয়ে হলেও আগে গণভোট করার দাবি জানান নেতারা। গণভোট আয়োজন করতে হবে। এই দাবি দাওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ।
বিষয় সুনিশ্চিত করে ঘরে যেতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গড়িমসি কিসে? আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করব। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আয়োজন সম্ভব। বিএনপিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি। আমরা রাজপথের চিঠি প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পরে পল্টন মোড় থেকে মিছিল নিয়ে মৎস্য ভবনের সামনে এলে বাধা দেয় পুলিশ। পরে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে স্মারকলিপি দিতে যায়। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এসবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 5 দফা দাবি মেনে নেওয়ার আশা প্রকাশ করেন, অন্যথায় কঠোর কর্মসূচির কথাও বলেন। আশা করি ওনারা আমাদের এই স্মারকলিপির বক্তব্যকে বিবেচনায় নিয়ে যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক, এখন, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে এনসিপি। অনলাইন, অফলাইন সহ 3টি মাধ্যমে কেনা যাবে ফর্ম। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য 10 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কারের পক্ষে থাকা যে কারো সঙ্গে জোট হতে পারে এনসিপির। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না, কোনো ব্যবসা হিসেবে না, কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না, বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্মুক্ত হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের এখন যে মাঠ রয়েছে সেখানে হলো জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই দলের সাথে আলোচনা চলমান আছে। যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। 24 ঘন্টা না পেরোতেই চট্টগ্রামে বাসে আবারও দুর্বৃত্তের গুলি। এবার আহত হয়েছেন প্রতিবন্ধী অটোরিকশা চালক। তাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুর 1:45টার দিকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অটো চালক মোহাম্মদ ইদ্রিসের আগে থেকেই বাম পানে। পরিবারের দাবি, চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় এবং দীর্ঘদিন নগরীর বহদ্দার হাট এলাকায় মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়া সহ প্রতিরোধের কারণে তাকে টার্গেট করা হয়। তার ডান পায়ে গুলি চালানো হয়েছে এবং বাম হাতের আঙুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে জমাইকার ক্যাজুয়ালিটি ইউনিটের চিকিৎসাধীন রয়েছে ইদ্রিস। আমার আর ছেলেরও গন্ডগোল আছে, আমার ওই ছেলেরও না ভাই, এই ছেলের আঘাত করতে আছে। আরো 2 গুলি করছে, আইপে বসে আরো 2 গুলি করছে বদরহাটের মধ্যে। আমার ছেলের গায়ে পড়ে নাই। আইপে যাই আমার ওইখানে আমার রুমের এখানে গুলি করছে। আমার পাশের বাড়ির দেখছে, মানে আমি দরজা খুলি নাই। একের পর এক খুন, প্রকাশ্য হত্যাকাণ্ড আর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ভয়ঙ্কর নগরী হয়ে উঠেছে চট্টগ্রাম। নগরী থেকে উপজেলা প্রতিদিনই খুনের সংবাদ ছড়াচ্ছে আতঙ্ক। জনপদে গেল 1 বছরেই ঘটেছে প্রায় অর্ধশত হত্যাকাণ্ড। রয়েছে রহস্যজনক মৃত্যু, উদ্ধার হয়েছে ক্ষত বিক্ষত মরদেহ। সবশেষ বুধবার নগরীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলি করে একজনকে হত্যার ঘটনা নির্বাচনের আগে জন্ম দিয়েছে নতুন শঙ্কা। ফাইসাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। চলছিল জমজমাট নির্বাচনী প্রচারণা। বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ঘিরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই আততায়ীর গুলি। একে একে ছোড়া হয় 7টি বুলেট। চিৎকার আর্তনাদে সবাই সটকে পড়লেও রাস্তায় পড়েছিল 5 খুনসহ 18 মামলার আসামি সরোয়ার হোসেন বাবলার মরদেহ। গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন।
এ ঘটনায় হতবাক পুরো চট্টগ্রাম। দলীয় এক কর্মীর মোবাইলে ধারণ করা হত্যাকাণ্ডের গা শিউরে ওঠা এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আতঙ্ক আর উদ্বেগ। এর আগে ফিল্মি কায়দায় গেল ৭ অক্টোবর রাউজানের মদুনাঘাটে গাড়িতে গুলি করে হত্যা করা হয় বিএনপি কর্মী আব্দুল হাকিমকে। গেল মার্চে এই উপজেলায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রধারীদের হাতে খুন হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। সবশেষ একই কায়দায় যুবদল নেতা আলমসহ মোট ১৭টি খুনের ঘটনা ঘটে কেবল রাউজানেই। নগরীর বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, ২৮ অক্টোবর যুবদল নেতা সাজ্জাদ খুন ও পতেঙ্গায় ঢাকাইয়া আকবর খুন সবই হয় ভারী অস্ত্রের গুলিতে। এছাড়া প্রকাশ্যে অস্ত্র হাতে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার নিয়ে মহড়া তো আছেই। একের পর এক এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ভীতির সঞ্চার করেছে পুরো জনপদে। কষ্ট পেলে যা হয় আর কি, ৫ই আগস্টের পরে কিছু এই ব্যক্তির হাতে অস্ত্রশস্ত্র চলে আসছে, পরে এগুলো কি ব্যবহার করবে, ওরা তো অস্ত্র পেয়ে এখন ব্যবহার করতে পারতেছে না। বিষয়টা হচ্ছে অবৈধ অস্ত্র রাউজানে বিভিন্ন মানুষের হাতে চলে আসছে, এগুলো মিসইউজ হচ্ছে। গত এক বছরে চট্টগ্রামে ৪৯টি খুন, রহস্যজনক মৃত্যু বা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। সবশেষ গতকাল নির্বাচনী প্রচারণায় হামলা নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের আগে এমন প্রতিহিংসা আর খুনের ঘটনা রাজনৈতিক মহলেও তৈরি করছে শঙ্কা, যা ভাবাচ্ছে রাজনীতিবিদদের। অত্যন্ত আমাদের জন্য আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয় যে একটা নির্বাচনী গণসংযোগে সশস্ত্র সন্ত্রাসীরা এই যে মগরিবের নামাজে পরে গুলি বর্ষণ করার দুঃসাহস তারা কোথায় পেল? বিএনপির নমিনেশন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্যে আছে, বিভিন্ন কারণে অশান্ত পরিবেশ। কেউ চাঁদা তুলছে, কেউ কারো পুকুর দখল করছে, কেউ কারো ঘর দখল করতেছে, কেউ কারো দোকান দখল করতেছে। এমন কোনো দিন নাই মানুষের কষ্টের সীমা নেই। প্রশ্ন উঠেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও ব্যর্থতা নিয়ে। এসব সন্ত্রাসীদের অনেকেই দুর্গম এলাকায় পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়ে থাকায় কিংবা ঘটনার পরপরই দ্রুত মোটরসাইকেলে সটকে পড়ায় তারা থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। রাউজানের 14টা ইউনিয়নের 14টা সবগুলো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, এরা সবার কাছে অস্ত্র ছিল আগে। তাহলে এই অস্ত্রগুলো যাদের হাতে গেছে এরাই এই অপরাধের সাথে, আমি বেপরোয়া হয়ে গেছে, এরাই অপরাধের সাথে জড়িত মনে করতেছে। গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে এলো হাইড আউট, সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এবং যে সমস্ত এলাকায় বললাম তো হাইড আউটগুলো অত্যন্ত রিমোট, সেখানে আমি সহ রেড করেছি, সেখানে গিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার। নির্বাচন সামনে রেখে নগরী ও উপজেলা সহ চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি করা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পুলিশ বলছে বিশৃঙ্খলা ঠেকাতে কৌশল ঢেলে সাজানো হচ্ছে। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম, প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশেষ ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এই অধ্যাদেশকে দেশের ঐতিহাসিক আইন বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। বিস্তারিত জানাবেন শাহাদাত আভরু। আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে আলোচিত ও আতঙ্কের শব্দ গুম। সে সময়ে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৪,০০০ মানুষকে জোরপূর্বক গুমের অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। গুম কমিশনের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,৬৭৬টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে ৭৫৮টি অভিযোগ। দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠনগুলো গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন। উন্মোচিত হয় দেশ জুড়ে গোপন বন্দিশালা, আয়নাঘরের অস্তিত্ব, যেখান থেকে উদ্ধার করা হয় বহু নিখোঁজ ব্যক্তিকে। যদিও এখনো ফেরেনি কয়েক হাজার গুমের শিকার মানুষ। সম্প্রতি গুমের সঙ্গে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর অস্থায়ী কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে গুম, প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন আইনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এবং তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। গুমের সাথে জড়িত
এটার সর্বোচ্চ এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা যেটা মনে করি এর ফলে বাংলাদেশে আর আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না। অধ্যাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রেস উইং বলেন, আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতীয় অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশ ছাড়াও জাতীয় লজিস্টিক নীতি ও 2026 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি হচ্ছে মোট 28 দিন ছিল, কিন্তু তার মধ্যে 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে সেটা হলো 17 দিন। এটা আজকে অ্যাপ্রুভ হয়েছে। শাহাদাত অফরো, এখন ঢাকা। এক বছরে মুগ ডাল আমদানি কমলেও ভারত থেকে দেদারসে আমদানি করা হয়েছে মথ বীজ। বেশি লাভের আশায় মথ বীজ নামে এক প্রকার শস্যের রং ও রাসায়নিক মিশিয়ে বেচাকেনা হচ্ছে মুগ ডাল নামে। চট্টগ্রামের পাইকার বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে শত শত বস্তা মুগ ডাল জব্দ ও জরিমানা করে ভোক্তা অধিকার। হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। মশলা ও ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে আছে অর্ধশত ডালের আড়ত ও দোকান। এখানকার ব্যবসায়ীরা ভারত, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে ডাল আমদানি করে বিক্রি করেন সারা দেশে। আড়তগুলোতে সাজিয়ে রাখা এসব মুগ ডালের অধিকাংশ আসলে মুগ ডালেই নয়। গোমর ফাঁস হয় ভোক্তা অধিকারের অভিযানে। কয়েকটি আড়তে পাওয়া যায় শত শত বস্তা মথ বীজ। ভারত থেকে আমদানি হওয়া এই শস্যদানায় মেশানো হচ্ছে টাটাজিন নামক এক প্রকার রাসায়নিক ও হলুদ রং। নিরাপদ খাদ্য অধিদপ্তরের করা ভিডিওতে দেখা যায় মথ বীজের রং আলাদা করে ভেসে উঠেছে পানিতে। আমদানি তথ্য আরও ভয়াবহ। গত এক বছরে দেশে মুগ ডাল আমদানি হয়েছে 10,000 টন, অথচ তার দ্বিগুণ পরিমাণ আমদানি হয়েছে মথ বীজ। মূলত বাজারে মুগ ডাল বিক্রি হয় 150 থেকে 160 টাকা কেজি, আর মথ বীজ 130 থেকে 140 টাকা। তাই বেশি লাভের আশায় নকল মুগ ডালের বেচাকেনা চলছে জমজমাট। যেখানে তৈরি করে প্রোডাকশন ওরা বলতে পারবে, কিন্তু আমরা অনেক সময় কাস্টমারে রং সুন্দরের জন্য চাই, মাঝে মধ্যে রাখতে হয় এই আর কি। এখান থেকে অর্ডার দিছে এরা ফাটাচ্ছে, বুঝছেন? এইগুলো বলছে তেল ফালিসি, এটা তো আমরা মুগ ডাল বিক্রি করতেছি। এখানে কি পাঠাচ্ছে যেটা আমরা জানি, যেরকম মাল এগুলো মুগ ডাল ছাড়ে। ভোক্তা অধিকার বলছে জেনে শুনে সারা দেশে এ মথ বীজ বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে আজ অভিযানে জেডি ট্রেডার্স, পাপড়ি ও সুমন ট্রেডিংকে জরিমানা করা হয় 2,30,000 টাকা। ডালটাকে আপনারা জানেন আগে একটু তাওয়ায় ভেজে নেয়, যখন ভেজে নিবে তখন কিন্তু রংটা ওটার মধ্যে ফিক্সড হয়ে যাবে। তো এটা আরেকটা শাস্তি ঝুঁকি তৈরি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা ওয়াশ করলেও, তারপরে ভাজার পরে ওয়াশ করলেও আর রংটা তেমন একটা দেখা যাবে না। তো এটা শাস্তি ঝুঁকি থেকে যায়। আর ব্যবসায়ীরা জেনে বুঝে শুনে যেন এই ব্যবসাটা আর না করে। আমরা কঠোর হব নেক্সট টাইম যদি একই অপরাধ তারা কন্টিনিউ করে। রং দিলে কি, রং খেলে কি চেহারা? দেশে বহুল ব্যবহৃত ও সস্তায় প্রোটিনের উৎস মুগ ডালে এমন ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মেশানোয় হতবাক সাধারণ ভোক্তারা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে পাখি খাদ্যের আড়ালে আমদানি করা নিষিদ্ধ পপি বীজের 2টি কন্টেইনার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত পপি বীজের আনুমানিক বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা।
কাস্টমস জানায় গত 9 অক্টোবর পাকিস্তান থেকে চালান দুটি আসে, যার আমদানিকারক চট্টগ্রামের আদিব ট্রেডিং। তারা চালানটিকে পাখি খাদ্য হিসেবে ঘোষণা দেয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে 22 অক্টোবর কায়িক পরীক্ষায় ধরা পড়ে সামনের দিকে 7,200 কেজি পাখি খাদ্যের আড়ালে লুকোনো ছিল প্রায় 25,000 কেজি পপি বীজ। 2018 সালে পপি বীজ আমদানি নিষিদ্ধ করে সরকার, কারণ এটি মাদক তৈরির উপাদান। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। $857 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুদক। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম ও তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুদক। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 525 কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যয়রার সাবেক মহাসচিব রুহুল আমিনের প্রতিষ্ঠান সহ 6টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এক্সিম ব্যাংক পিএলসি লিমিটেড হেড অফিস কর্পোরেট শাখা থেকে উক্ত অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। বৃহস্পতিবার বিচারপতি ASM আব্দুল মুবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই কাদের সিদ্দিকী। যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে গেল 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে 29 আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না, শুভবুদ্ধির যদি উদয় হয় সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না। যদি যান তা আমরা ফেস করব। উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য, সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি, আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আজকে আমরা উচ্চ আদালতে ওনার যে ফাইল সেটা আমরা ফাইল করব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউ ইয়র্ক সিটির নতুন যুগের প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে নগর প্রশাসনের 5 সদস্য দল গঠন করেছে তিনি। মামদানির বিজয়ের নতুন স্বপ্ন দেখছে নিউ ইয়র্কবাসী। মামদানিকে আবারও কমিউনিস্ট উল্লেখ করে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের বর্তমান মনোভাব সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েই ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মাত্র 34 বছর বয়সেই দেশটির সবচেয়ে বড় শহরের নগরপিতার দায়িত্ব পেলেন তিনি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ট্রাম্পের মতো স্বৈরাচারকে কিভাবে পরাজিত করতে হয় তার নিউ ইয়র্কবাসী দেখিয়ে দিয়েছেন। বিজয়ের একদিন পরই কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত মেয়র। এরই মধ্যে গঠন করেছেন নগর প্রশাসনের 5 সদস্যের একটি দল। একজন এক্সিকিউটিভ ডিরেক্টর ও 4 সহসভাপতির সবাই নারী সদস্য। নগরবাসীর ক্রয় ক্ষমতার সংকট মোকাবিলা, আবাসন সমস্যা দূর করা সহ জনসাধারণের আস্থা পুনর্নির্মাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। বলেন, নিউ ইয়র্ক সিটির নতুন যুগের শুরু হয়েছে। Some of these people will have familiar names, others will not. What will unite them will be a commitment to solving old problems with new solutions. We will cast a wide net. মামদানির বিজয়ে নতুন শহরের স্বপ্ন দেখছেন নিউ ইয়র্কবাসী। তারা ট্রাম্পের সঙ্গে লড়াইও প্রস্তুত।
তাদের বিশ্বাস মামদানির হাত ধরেই পরিবর্তন আসবে এই শহরের। Things are going to get so much better in New York City. I am very excited. But hey, it'll be all right. I think he'll do a good job. Mamdani. We'll see. I wish Mamdani the best. I think there's a lot of people that don't live in New York that are really excited to call this a communist city and all this. তবে মামদানির এই জয় কিছুতেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে মামদানির এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারাতে বসেছে। মামদানিকে কমিউনিস্ট বলে আবারও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। Just look at the result of yesterday's election in New York where their party installed a communist as the mayor of the largest city in the nation. কেবল নিউ ইয়র্ক নয়, ভার্জিনিয়া, নিউ জার্সিতে ভরাডুবি হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। সব জায়গায় ডেমোক্রেটদের জয় জয়কার। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের প্রতি তাদের বর্তমান মনোভাব প্রকাশ করেছেন। A party to win places where they have a plurality or majority of the electorate when the other party's in control of the White House, but not by this margin. So there's a tremendous signal here for Republicans. They won't get it unless Donald Trump gives them permission to get it. মামদানির মূল লক্ষ্য নিউ ইয়র্ক শহরকে সাধারণ কর্মজীবীদের জন্য বসবাসযোগ্য করে তোলা, নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। বিশ্লেষকদের মতে মামদানির বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির পুনরুত্থান হবে। তানভীর জানি, এখন বিশ্ব। বিহারের বিধানসভা নির্বাচন বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের জন্য। প্রথম ধাপের নির্বাচনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 60%-এর বেশি। প্রাদেশিক রাজধানী পাটনাতেই পড়েছে সবচেয়ে কম ভোট। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ভারতের দরিদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য পূর্বাঞ্চলের বিহার। কাজের সন্ধানে যে রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটতে হয় কোটি মানুষকে, তাই ভাগ্য বদলের আশায় সকাল থেকে দীর্ঘ সারি ভোটারদের। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টায় শুরু হয় প্রথম দফার ভোট গ্রহণ। নানা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট চলে স্থানভেদে বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 18 জেলার 121 আসনে 1300-র বেশি প্রার্থীর মধ্য থেকে জনপ্রতিনিধি বাছাইয়ে ভোট দেওয়ার কথা ছিল 4.25 কোটি মানুষের, যেখানে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়ে 60%-এর বেশি। সবচেয়ে বেশি ভোট পড়ে বেগুসারাই জেলায়, সবচেয়ে কম প্রাদেশিক রাজধানী পাটনায়। প্রথম ধাপেই ভোট দিয়েছেন 4 দশক ধরে রাজ্যের রাজনীতির কর্ণধার বর্তমান মুখ্যমন্ত্রী ও জনতা দলের নীতিশ কুমার, তার উপপ্রধান সম্রাট চৌধুরী, সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, তার ছেলে তেজস্বী যাদব সহ হাই প্রোফাইল নেতারা। नई सरकार बनाइए, आप पढ़ाई, दवाई, कमाई, सिंचाई, सुनवाई और कार्रवाई वाली सरकार हो, भ्रष्टाचार अपराध मुक्त सरकार हो, जो नौजवानों पर लाठियां ना पीटे, पेपर लीक ना हो, ऐसी सरकार चुने। বিহারের বিধানসভা নির্বাচনের ফলই বলে দেবে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে আসন্ন ভোটে শক্তি বাড়বে নাকি কমবে ক্ষমতাসীনদের। বিহারে মোট ভোটার সংখ্যা 7.5 কোটি। 243 আসনে 2 দফায় হবে ভোট। দ্বিতীয় ও শেষ দফার ভোট 11 নভেম্বর, গণনা 14 নভেম্বর। ভোটার তালিকায় বিতর্কিত সংশোধনের মধ্যেই বিহারের এই নির্বাচন। ভারতের হাতে গোনা কয়েকটি রাজ্যের মধ্যে এটি একটি, যেখানে একক সরকার গঠন করতে পারেনি ক্ষমতাসীন বিজেপি। বিদায়ী প্রশাসন, বিজেপি ও জনতা দলের জোট সরকার। তাই বিহারের নির্বাচন বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে মোদি ও তার দলের জন্য। বিজেপি জনতা দলের বিপরীতে এবারের নির্বাচনে জোটবদ্ধভাবে বিহারে লড়ছে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল সহ কয়েকটি ছোট রাজনৈতিক দল। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে এগিয়ে রাখার লক্ষ্যে প্রকৃত ভোটারদের বাদ দিয়ে করা হয়েছে সংশোধিত তালিকা। অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি ও ভারতের নির্বাচন কমিশন। নুজহাত কামাল, এখন বিশ্ব। খেলার খবর। সমালোচনা গায়ে না মেখে নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে চান আয়ারল্যান্ড সিরিজের দায়িত্ব পাওয়া ব্যাটিং কোচ আশরাফুল। কাজে লাগাতে চান অভিজ্ঞতা। বৃহস্পতিবার বিসিবিতে গিয়ে উত্তর দিয়েছেন সব সমালোচনার। বিস্তারিত রেজাউল করিমের প্রতিবেদনে।
দেশের ক্রিকেটের পোস্টার বয়দের নাম স্মরণ করতে গেলে সবার আগেই উঠে আসবে মোহাম্মদ আশরাফুলের নাম। বাংলাদেশের জার্সি গায়ে হয়েছিলেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। সেই আশরাফুলই নিতে যাচ্ছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব। আসছে আয়ারল্যান্ড সিরিজে ঘরের মাঠে অ্যাশের কোচিংয়েই মাঠে নামবে টাইগার ব্যাটাররা। অবশ্য আশরাফুলের এই কোচ হয়ে আসা ভালো চোখে দেখেননি কয়েকজন সাবেক ক্রিকেটার। তবে এই মুহূর্তে সেসব সমালোচনা গায়ে মাখাতে চান না অ্যাশ। অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রুয়ে সই করলে ভালো আমার কাছে মনে হয়, কারণ সবাই চায় বেস্টটা দিতে। বাংলাদেশের কোচ হওয়া সবসময় চ্যালেঞ্জিং। খারাপ করলে কটাক্ষের শিকার হতে হয় প্রায় সময়ই। তাছাড়া দলের ব্যাটাররাও যাচ্ছেন খারাপ সময়ের ভেতর দিয়ে। সেসব নিয়ে চিন্তা থাকলেও আপাতত চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে চান সাবেক এই ক্রিকেটার। যখন খেলতাম তখনও দেখতাম যে একটা ভালো জায়গায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব, ভালো কিছু করব। তো এখন যেহেতু কোচিং লাইনে এসেছি, আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে। ক্রিকেটার হিসেবে ড্রেসিং রুমের অভিজ্ঞতা আছে আশরাফুলের। এবার হবেন একই দলের কোচ। অভিজ্ঞতা যে ভিন্ন হতে চলেছে তা তিনি নিজেই জানালেন। সিমন্সের সাথে আমার তার ফার্স্ট পরিচয় হলো 98-এ। তখন আমি বল বয় ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ টিম রানার্স আপ হয়েছিল, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল উইলস কাপ। তখন থেকেই যেহেতু আমি বল বয় ছিলাম, তাকে আমি লেগ স্পিন করেছিলাম একটা বল আর কি নকিংয়ের সময়। সেকেন্ড বলটা আমি গুগলি করেছিলাম, তো সে গুগলিটা রিড করতে পারে নাই। গুঞ্জন রয়েছে অস্ট্রেলিয়া থেকে অভিজ্ঞ এক কোচকে ব্যাটিং কোচের দায়িত্ব দিতে চলেছে বিসিবি। তার আগে আয়ারল্যান্ড সিরিজটি হতে পারে আশরাফুলের জন্য লিটমাস টেস্ট। পরীক্ষায় ভালো নম্বর পেলে ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘমেয়াদেও ভাবা হতে পারে তাকে। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। মন্তব্য ফখরুলের। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট নয়। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। তফসিলের পরেও গণভোট সম্ভব বলছে জামায়াত। 5 দাবিতে 8 ইসলামী দলের পদযাত্রা আটকালো পুলিশ। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব, কি আমাদের লাগবেই। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু এনসিপির। 15 নভেম্বর প্রাথমিক তালিকা সংস্কারের পক্ষে থাকা যে কারোর সঙ্গে জোট হতে পারে বললেন পাটোয়ারি। জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা না পেরোতেই চট্টগ্রামের বাসতে আবারও গুলি। আহত অটোরিকশা চালক। এখনো মামলা, গ্রেপ্তার নেই নির্বাচনী জনসংযোগে খুনের ঘটনায়। এবং গুমের অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। নতুন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। বিশেষ ট্রাইব্যুনালে 120 দিনে শেষ করতে হবে বিচার। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।